প্রিয় বন্ধুগণ, আমি অ্যাডভোকেট মার্টিন ফুলিয়া। আমার আইন বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজ আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় আয়কর রিটার্ন 2021-2020। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন বলে আশা রাখছি। আলোচনার শুরুতে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জন বা বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনাদের সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আমার একটি টিআইএন সার্টিফিকেট আছে, আমাকে কি রিটার্ন জমা দিতে হবে? আবার অনেকে প্রশ্ন করেন, আমি ছোট চাকরিজীবী, আমি ছোট ব্যবসা করি, আমি ব্যবসার জন্য ঋণ নিয়েছিলাম, আমার কিন্তু করযোগ্য আয় নেই, আমার কি রিটার্ন জমা দিতে হবে? আবার অনেকে জানতে চান, আমি শুধুমাত্র সঞ্চয়পত্র কেনার জন্য টিআইএন করেছি, আমাকে কি রিটার্ন জমা দিতে হবে? আবার কেউ কেউ প্রশ্ন করেন, আমি এফডিআর এর লাভের উপর কম উৎসে কর কাটার জন্য টিআইএন নিয়েছি, আমাকে কি রিটার্ন জমা দিতে হবে? অনেকেই আবার প্রশ্ন করেছেন, রিটার্ন জমা না দিলে আইনি কি কোনো সমস্যা আমাকে পড়তে হবে? আবার অনেকেই আমাকে এই প্রশ্নও করেছেন, আমি টিআইএন সার্টিফিকেট ভুল করে নিয়েছি, আমার টিআইএন সার্টিফিকেট এখন আর কোনো প্রয়োজন নাই, আমি টিআইএন সার্টিফিকেটটি বন্ধ করতে চাই, আমার টিআইএন সার্টিফিকেট কি বন্ধ করা সম্ভব? আমার উত্তর হ্যাঁ। প্রথম যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে, আপনাকে রিটার্ন জমা অবশ্যই দিতে হবে। টিআইএন সার্টিফিকেট প্রয়োজন না থাকলে বন্ধ করার ব্যবস্থা নেওয়া যাবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। একটি ভিডিওতে সব কথা বলা সম্ভব নয়। মানুষের সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের। আপনাদের সমস্যার কথা আমাকে জানালে পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সেগুলো হলো, আয়কর কি, আয়কর রিটার্ন কি, রিটার্ন দাখিল বলতে কি বোঝায়, টিআইএন থাকলে কি আয়কর রিটার্ন জমা দিতে হবে, কাদের বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে, আয়কর রিটার্ন সময় মতো জমা না দিলে কি হয়, সঞ্চয়পত্র এফডিআর এর জন্য টিআইএন নিলে রিটার্ন জমা দিতে হবে কি, টিআইএন সার্টিফিকেট বন্ধ করার নিয়ম। আমি অ্যাডভোকেট মার্টিন ফুলিয়া, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা, আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, নোটারি পাবলিক, সমগ্র বাংলাদেশ। আয়কর কি? আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ 1984 এর আওতায় কর বলতে আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, জরিমানা, সুদ বা আদায়যোগ্য অর্থকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে আয়কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারণের স্বার্থে
রাষ্ট্রের ব্যয় নির্ধারণের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। আয়কর কি যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি, সেক্ষেত্রে বলতে পারি আয়কর হচ্ছে ব্যক্তি বা আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম সত্তার আয় বা লভ্যাংশের উপর সরকারকে প্রদেয় কর। ধরুন একজন পুরুষ চাকরিজীবী বেতন থেকে বছরে 5 লক্ষ টাকা আয় করলেন। আয়করের কর হার অনুসারে 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কোনো আয়কর দিতে হবে না। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% হারে তাকে আয়কর দিতে হবে 5,000 টাকা। এর পরবর্তী যে 1 লক্ষ টাকা বাকি থাকে, সেই 1 লক্ষ টাকার উপরে আয়কর হার অনুসারে 10% হারে কর দিলে তাকে আরো 10,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে সর্বমোট তাকে 15,000 টাকা কর দিতে হবে। সরকারকে পে অর্ডার করে এই টাকা প্রদান করতে হবে। আয়ের উপর সরকারকে প্রদানকৃত এই অর্থকেই আয়কর বলে। টিআইএন, ইটিআইএন নিয়ে অনেক কথাবার্তা হয়। ইটিআইএন এবং টিআইএন বলতে আমরা কি বুঝি? ইটিআইএন ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ। টিআইএন 12 ডিজিটের একটি সার্টিফিকেট। এতে করদাতার পরিচয় লিপিবদ্ধ থাকে। টিআইএন সার্টিফিকেট হচ্ছে করদাতার শনাক্তকরণ নম্বর। একজন করদাতা কর প্রদানের উদ্দেশ্যে কোনো কর সার্কেলে আবেদন করলে সংশ্লিষ্ট সার্কেল থেকে উপ কর কমিশনার কর্তৃক করদাতাকে শনাক্ত করতে যে সনদ প্রদান করা হয় তাকে টিআইএন সনদ বলে। বাংলাদেশে প্রায় 51 লক্ষ মানুষ টিআইএন সনদ গ্রহণ করেছে। আয়কর সনদ কি? করদাতা আয়কর রিটার্ন জমা দিলে সার্কেল অফিস যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে সংশ্লিষ্ট কর সার্কেলের উপকর কমিশনার কর্তৃক সনদপত্র প্রদান করা হয়। তাকে আয়কর সনদ বলে। আয়কর রিটার্ন কি? একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী আয়কর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফর্ম আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আয়কর রিটার্ন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি তাহলে বলতে হয় আয়কর রিটার্ন হচ্ছে আয়কর বিধি দ্বারা নির্ধারিত একটি ফর্ম। ব্যক্তি করদাতা তার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী এই ফর্ম পূরণ করে আয়করের নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দেন। ধরুন একজন চাকুরিজীবী তার বেতন বিবরণী থেকে আয়ের নিয়ম অনুসারে কতটা আয়কর দিতে হবে তা হিসেব করে রিটার্ন ফর্ম পূরণ করে তার প্রদেয় কর চালান অথবা পে অর্ডার করে পরিশোধ করেন। এরপর তিনি বেতন বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, পে অর্ডার অথবা চালান রিটার্নের সাথে সংযুক্ত করে নির্ধারিত কর সার্কেলে জমা দেন এবং আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করেন। এই প্রক্রিয়াকে আয়কর রিটার্ন জমা দেওয়া বা আয়কর রিটার্ন দাখিল করা বলে। আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? যাদের করযোগ্য আয় রয়েছে
তারা আয়কর রিটার্ন দাখিল করবেন। এটি স্বাভাবিক নিয়ম। এছাড়া আইনে আরও 19 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে যাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আমি এই পর্যায়ে 2021-2022 কর বছরের জন্য ব্যক্তি করদাতা সহ অন্যান্য করদাতার কোম্পানি এবং ব্যক্তি সংঘ ব্যতীত সাধারণ কর বিষয়ে বিশেষ কিছু জ্ঞাতব্য বিষয় তুলে ধরতে চাই। কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লক্ষ টাকার বেশি হয় তবে তিনি আয়কর রিটার্ন দাখিল করবেন। তৃতীয় লিঙ্গের করদাতা, এই কথাটি এবছর আমাদের আইনে নতুন সংযোজন করা হয়েছে। মহিলা করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয় তবে তিনি আয়কর রিটার্ন দাখিল করবেন। প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে 4,50,000 টাকার বেশি হয় তবে তিনি আয়কর রিটার্ন দাখিল করবেন। এই বিষয়টিও এবছর আমাদের আইনে নতুন সংযোজন করা হয়েছে। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে 4,50,000 টাকার বেশি হয় তবে তিনি আয়কর রিটার্ন দাখিল করবেন। প্রতিবন্ধী ব্যক্তির পিতা অথবা মাতা প্রত্যেক প্রতিবন্ধী সন্তানের জন্য করমুক্ত আয়ের সীমা আরও 50,000 টাকা বেশি হবে। পিতা অথবা মাতার যে কোনো একজন এই সুবিধা ভোগ করতে পারবেন। করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর হবে নিম্নরূপ। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার জন্য সর্বনিম্ন কর হার 5,000 টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন অর্থাৎ গাজীপুর, খুলনা, রাজশাহী এ ধরনের সিটি কর্পোরেশনে এলাকায় অবস্থিত করদাতার জন্য 4,000 টাকা। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতার জন্য অর্থাৎ জেলা শহর উপজেলার জন্য কর হার 3,000 টাকা। 2021-2022 কর বছরের কর হার প্রথম 3,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0। এখানে আলোচনা করে রাখা দরকার আবার, যদি তৃতীয় লিঙ্গের করদাতা হন, মহিলা করদাতা হন এবং 65 বছর বা ততোর্ধ্ব বয়সের করদাতা হয় তবে তাদের প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0 কর ধরা হয়েছে। পরবর্তী যে স্ল্যাব সেগুলো কিন্তু অন্যদের জন্য একই রকম প্রযোজ্য হবে। যদি প্রতিবন্ধী করদাতা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম স্ল্যাব 4,50,000 টাকা পর্যন্ত তাদের আয়ের উপর 0 কর নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রেও পরবর্তী স্ল্যাবগুলো সঠিক থাকবে। যদি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার করদাতা হয়, তার আয় যদি বছরে 4,50,000 টাকার বেশি হয় তার জন্য কিন্তু প্রথম স্ল্যাব 4,75,000 টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 5% কর দিতে হবে। তৃতীয়, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 10% হারে কর দিতে হবে। চতুর্থ স্ল্যাব, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 15% কর দিতে হবে। পঞ্চম স্ল্যাব, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 20% ট্যাক্স দিতে হবে। ষষ্ঠ স্ল্যাব, অবশিষ্ট মোট আয়ের উপর 25% হারে ট্যাক্স প্রদান করতে হবে। যাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। 19 ধরনের ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। আমি সব ব্যক্তির বিষয় নিয়ে আলাপ করলে অনেক সময়ের প্রয়োজন হবে, সেজন্য আমি কয়েকজনের কথা উল্লেখ করতে চাই, আলোচনা করতে চাই। আপনারা যারা দেখে নিতে চান
তারা দয়া করে এই 19 জনের তালিকা অবশ্যই দেখে নেবেন। আবার বলতে চাই, এই 19 জনের তালিকা যেটি আছে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। প্রথমত 1 নম্বরে যিনি 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তার করযোগ্য আয় থাকুক আর নাই থাকুক, তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো ফার্মের অংশীদার হন তবে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি মোটর গাড়ির মালিক হন তবে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করেন তবেও তাকে রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। করদাতা যদি আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন তবে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা স্বীকৃত পেশাজীবী সংস্থায় নিবন্ধিত হন তবে তাকেও অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হন তবে তাকেও কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। 19 নম্বরে আলোচনা করতে চাই, করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন তবে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। 1 নম্বর, বাংলাদেশে ফিক্সড বেস নাই এমন অনিবাসীকে, অনিবাসীর সংজ্ঞাটি অনেক ডিফিকাল্ট, তারপরও যিনি অনিবাসী তার যদি টিআইএন সার্টিফিকেট নেওয়া থাকে তবে সেক্ষেত্রে তাকে রিটার্ন দাখিল না করলেও তিনি না করতে পারেন। জমি 2 নম্বর যে বিষয়টি আছে, জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন এমন ব্যক্তি কিন্তু তার কোনো করযোগ্য আয় নাই, সেক্ষেত্রে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। 3, ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নাই, তাকেও রিটার্ন দাখিল করতে হবে না। অর্থাৎ যিনি ছোটখাটো চাকরি করেন কিন্তু তাকে ক্রেডিট কার্ডের জন্য একটি টিন গ্রহণ করতে হয়েছে এমন ব্যক্তিকে রিটার্ন দাখিল থেকে সরকার অব্যাহতি প্রদান করেছে। রিটার্ন দাখিলের সময় ব্যক্তি করদাতাকে ট্যাক্স ডে, কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রতি বছর 30শে নভেম্বর হচ্ছে আয়কর দিবস। এই দিবসের মধ্যে আমাদের দেশে সাধারণত আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এই দিবসের পরেও কি আয়কর রিটার্ন দাখিল করা যায়? অবশ্যই এই দিবসের পরেও আরো 2 মাস সময় নিয়ে, অর্থাৎ আয়কর অফিসে দরখাস্ত দিয়ে, নির্দিষ্ট ফর্মে দরখাস্ত দিয়ে আরো 2 মাস অধিক সময় গ্রহণ করা যায়। এই অধিক সময় গ্রহণ করে পরবর্তী এই 2 মাসের ভিতরে রিটার্ন কিন্তু দাখিল করা যায়। রিটার্ন দাখিল না করলে কি হয়? কোন করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুযায়ী নির্ধারিত অথবা বর্ধিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপরে আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, আয়কর অধ্যাদেশের 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ এবং আয়কর অধ্যাদেশের 73 এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ প্রদান করতে হয়। রিটার্ন দাখিলের পদ্ধতি। বর্তমানে বাংলাদেশে রিটার্ন দাখিলের জন্য 2টি পদ্ধতি প্রচলিত আছে। একটি হচ্ছে সাধারণ পদ্ধতি, অপরটি সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। আমাদের দেশে সাধারণত সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি আয়কর অধ্যাদেশের 82 বিবি ধারায় আমাদের দেশের অধিকাংশ লোক
আয়কর রিটার্ন দাখিল করেন। যদি সময় মতো আয়কর রিটার্ন দাখিল না করা যায়, সেক্ষেত্রে অনেকেই সাধারণ পদ্ধতিতেও রিটার্ন দাখিল করেন। অন্যদিকে সর্বজনীন সাধারণ স্বনির্ধারণী পদ্ধতিতেও আয়কর রিটার্ন প্রস্তুত করা হলো, কিন্তু সেখানে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি উল্লেখ না করা হলে কিন্তু আয়কর কর্তৃপক্ষ সাধারণ পদ্ধতিতে এই রিটার্নটি দাখিল করা হয়েছে ধরে নিয়ে রিটার্ন প্রসেস করে। আয়ের বিভিন্ন খাত। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর ধারা 20 মোতাবেক মোট আয় নিরূপণের জন্য সকল আয়কে 7টি খাতে বিভক্ত করা হয়েছে। আমাদের দেশের নিয়ম অনুসারে আমরা যে আয় করি সেই আয়গুলোকে মোট 7টি খাতে বিভক্ত করা হয়েছে। এই 7টি খাতের কারো একটি খাতে আয় থাকতে পারে, কারো 2টি খাতে আয় থাকতে পারে, কারো 3টি খাতে আয় থাকতে পারে, কারো আবার 4টি খাতেও আয় থাকতে পারে। যার যে কটি খাতে আয় থাকুক সেই খাতে হিসাব করে রিটার্ন ফর্মের সাথে হিসাব এবং তথ্য বিবরণী, সেই সাথে বিভিন্ন রকমের ডকুমেন্টসের ভিতরে ব্যাংক স্টেটমেন্ট, বেতন খাতে যদি হয় সেক্ষেত্রে বেতন বিবরণী, নিরাপত্তা জামানতের উপর সুদ কাউন্ট করার সময়ে নিরাপত্তা জামানতের যে প্রমাণপত্র, ধরুন আপনি একটি সঞ্চয়পত্র কিনেছেন বা অনেক টাকার সঞ্চয়পত্র কিনেছেন, সেই সঞ্চয়পত্রের কপি, এগুলো দিয়ে রিটার্ন ফর্ম পূরণ করে রিটার্ন ফর্মের সাথে এই সমস্ত কাগজ আদি তথ্যাদি সংযুক্ত করে রিটার্নারি দাখিল করতে হয়। আয়ের বিভিন্ন খাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করার পরবর্তী সময়ে আশা রাখি। অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সংক্ষেপে বলি, বেতনাদি হচ্ছে প্রথম বিষয়। আয়ের প্রথম যে খাত ধরা হয় সেটি, আর এটি বিশ্লেষণ বা এটি আলোচনা করা হয় আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1974 এর 21 ধারা মতে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আয়ের নিরূপণ করা হয় সেটি হচ্ছে নিরাপত্তা জামানতের উপরে সুদ, অর্থাৎ সরকার প্রদত্ত বিভিন্ন রকমের বন্ড, সঞ্চয়পত্রের উপরে সুদ। এই ধারায় এই সুদগুলো নিরূপণ করে ট্যাক্স নিরূপণ করা হয় এবং রিটার্ন দাখিল করা হয়। গৃহসম্পত্তির আয়, গৃহসম্পত্তি যাদের আছে, যারা গৃহসম্পত্তি ভাড়া দেয়, তাদের গৃহসম্পত্তির আয় ক্যালকুলেশন করে ক্যালকুলেশন শিট রিটার্নের সাথে যোগ দিয়ে সংশ্লিষ্ট আয়কর অফিসে রিটার্ন দাখিল করতে হয়। যাদের কৃষি আয় আছে তাদের কৃষি আয়ের বিবরণ তৈরি করে রিটার্নের সাথে দাখিল করে কৃষি আয়ের বিবরণ দাখিল করা হয়। ব্যবসা বা পেশার আয়, যাদের ব্যবসা বা পেশার আয় আছে, ছোট ব্যবসা, বড় ব্যবসা, অথবা আয়কর আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা পেশার আয়ের বিবরণ তৈরি করে ব্যবসার যে ব্যালেন্স শিট সেটি তৈরি করে রিটার্নের সাথে দিয়ে তারা সাধারণত এই রিটার্ন আয়কর অফিসে জমা দেয়। মূলধনী লাভ, যদি সাধারণত জমি জমা বিক্রি করে কোনো লাভ হয় সেটিকে মূলধনী লাভ বলে। এ ধরনের লাভ যদি কোনো বছর কারো থেকে থাকে, সে এটি কাউন্ট করে যে লাভ হয় সেটির উপরে কর দিয়ে রিটার্ন দাখিল করে। অন্য উৎস হতে আয়, বেতনাদি, নিরাপত্তা জামানতের উপরে সুদ, গৃহসম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী লাভ, এই 6টি বাদে যে আয় আমরা করি সেইগুলোকে আমরা বলি অন্য অন্য উৎস হতে আয়। যদি কারো অন্য অন্য উৎস হতে আয় থাকে তবে সেইটি উল্লেখ করে রিটার্ন ফর্মে সাথে এই হিসেব দিয়ে রিটার্ন সংশ্লিষ্ট আয়কর অফিসে জমা দিতে হয়। অনেকে প্রশ্ন করেন আমার কোনো আয় নাই, শুধুমাত্র সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিআইএন সার্টিফিকেট করেছি। আবার অনেকে প্রশ্ন করেন ব্যাংকে এফডিআর এর সুদ যেন কম কাটে সেজন্য টিআইএন সার্টিফিকেট করেছি, এখন কি আমাকে রিটার্ন জমা দিতে হবে? হ্যাঁ, আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। এজন্য চিন্তার কোনো কারণ নাই।
আপনার কাছ থেকে সরকার উৎসে কর কেটে রেখেছে। এই কেটে রাখা সার্টিফিকেট 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত তুলে এর আলোকে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় আপনাকে সাথে জমা দিতে হবে সঞ্চয়পত্রের ফটোকপি অথবা এফডিআর এর রিসিপ্ট, লাভ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট। অনেকে প্রশ্ন করেন, আমি ভুল করে টিআইএন সার্টিফিকেট নিয়েছি, এখন কি টিআইএন সার্টিফিকেট বন্ধ করতে পারবো? হ্যাঁ, পারবেন। টিআইএন সার্টিফিকেট বন্ধ করার নিয়ম, আপনার যদি টিআইএন এর কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে আপনি উপকর কমিশনার বরাবর টিআইএন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন। উপকর কমিশনার ইন্সপেক্টরকে দিয়ে ইন্সপেকশন করাবেন। তিনি যদি মনে করেন তাহলে আপনার অথবা আপনার প্রতিনিধির শুনানি নিতে পারেন। তিনি যদি বুঝতে পারেন টিআইএন কার্যক্রমের স্থগিত বা বাতিল হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তিনি টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন। আজ এ পর্যন্ত। এ বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকলে প্রশ্ন করে জেনে নেবেন। আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।